বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে কুশলে আছো, ভালো আছো। আমি এম জুবাইদা খানম, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি এখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষোড়শ অধ্যায় প্রথম পার্ট সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিব। আশা করছি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি। স্ক্রিনে আমরা কিছু ছবি দেখছি। দেখো, এখানে নৌকার উপরে মোটরসাইকেল রাখছে এবং মোটরসাইকেলে এখানে একটা সন্ত্রাসী একটা ভাব, এখানে চাঁদাবাজি হচ্ছে, কোথাও দিয়ে ঘুষ প্রদান করা হচ্ছে, একজন নিরীহ লোককে মারা হচ্ছে, পাথর কেটে ফেলা হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো সামাজিক সমস্যার একটি বিষয়। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ। সামাজিক সমস্যার অনেকগুলো ধরন আছে, তারই একটা পার্ট হচ্ছে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়। শিক্ষার্থীরা, আমরা প্রতিবার পরীক্ষাতে দেখি যে এই অধ্যায় থেকে আমাদের একটা না একটা প্রশ্ন আসে, কিন্তু আসলে কি সামাজিক সমস্যার ভিতরে যে নৈরাজ্য, মূল্যবোধ, অবক্ষয়, এই কিশোর অপরাধ সবই প্রায় এক ধরনের, একটু চেঞ্জ আছে। আমরা এটা ইন্টিগ্রেট করতে পারলে আল্লাহর রহমতে প্রশ্নের অ্যান্সারটা আমরা সুন্দরভাবে লিখতে পারি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় আছে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়। আমি এই পাঠটির সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো এই ক্লাস শেষে তোমরা কোন কোন বিষয় প্রশ্নের অ্যান্সার করতে পারবে সে সম্পর্কে আমি একটু বুলেট পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি, যে সামাজিক নৈরাজ্য, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের সামাজিক নৈরাজ্য, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারবে, সামাজিক নৈরাজ্য মূল্যবোধের অবক্ষয়ের প্রতিরোধে পদক্ষেপ চিহ্নিত করতে পারবে, যে কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় রোধ করা যায়। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। এখানে আমরা ফার্স্ট দেখব, এর টপিকসটা ছিল সামাজিক সমস্যার একটা অংশ, সামাজিক মূল্যবোধ ও নৈরাজ্য। আমরা প্রথমে দেখব সমাজ কি। আমরা প্রথমে দেখব যে সমাজ কি। তোমাদেরকে আমি অনেকবারই বলেছি, সমাজ হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে একদল লোক কোন একটা সাধারণ উদ্দেশ্যে সাধনের জন্য একত্রে বসবাস করে এবং অনেক কিছু নিয়ম কানুন পালন করে। এই নিয়ম কানুনগুলো কিছু কিছু লিখিত আছে, কিছু কিছু অলিখিত আছে, কিন্তু আমরা এগুলো পালন করে থাকি। তাহলে সমাজ কি? সমাজ হচ্ছে একদল লোক যখন কোনো সাধারণ উদ্দেশ্যে সাধনের জন্য একত্রে বসবাস করে, তাকে আমরা সমাজ বলে থাকি। এরপরে আমরা দেখব যে নৈরাজ্য কি। নৈরাজ্য হচ্ছে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ। সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে নৈরাজ্য। রাষ্ট্রের শাসনতন্ত্র যখন আর কাজ করে না, শাসনতন্ত্রের ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কি হয়? সমাজে নৈরাজ্য দেখা দেয়। তাহলে কি হচ্ছে? রাষ্ট্রের শাসনতন্ত্র যখন কোনো কাজ করে না বা জনগণকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই সমাজে নৈরাজ্য দেখা দেয়। এখন আমরা পরে দেখব যে কোনগুলোকে আমরা সামাজিক নৈরাজ্য বলে থাকি আমরা সাধারণত বলে থাকি। নৈরাজ্য হচ্ছে ঘুষ, নারী নির্যাতন, অপহরণ, যৌনাচার, চাঁদা আদায়, এরকম অনেক কাজ আমরা নৈরাজ্য, রোডে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলোকে আমরা সামাজিক নৈরাজ্যের ভিতরে ফেলে থাকি। এখন আমরা দেখব যে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্যের লক্ষণগুলো কেমন। এটা কোন কোনগুলো দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা, এবং এটাকে লক্ষণগুলো কি কি। এখানে আছে একটা লক্ষণ হচ্ছে কি
কিশোর অপরাধ, কিশোর বয়সের ছেলেমেয়েরা সাধারণত কি বিনা টিকিটে বাস ভ্রমণ করে, স্কুল পালায়, এরকম কিশোর অপরাধ, নারী নির্যাতন, মাদকাসক্ত, অপহরণ, আত্মহত্যা, বিবাহ বিচ্ছেদ, আইন শৃঙ্খলার অবনতি, ঘুষ, ছিনতাই, সন্ত্রাসী, রাখাজানি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, যৌনাচার, যৌন ব্যাধি, প্রাদুর্ভাব, স্বেচ্ছাচার, শিশুশ্রম, শিশুদের প্রতি অবহেলা ও হত্যা। তাহলে এই লক্ষণগুলো আমরা দেখলে বুঝতে পারি যে এটা সামাজিক বিশৃঙ্খলা বা নৈরাজ্যের লক্ষণ। এখন এ সম্পর্কে আমরা একটা ভিডিও দেখি। রাজধানী মহাখালী, তেজগাঁও, গুলিস্তান, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার সড়ক জুড়েই দেখা মিলছে দূরপাল্লার বাসের অবৈধ পার্কিং এর দৃশ্য। এতে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি পথচারীদের। এদিকে করোনার কারণে এখনো পুরো দমে যানবাহন চলাচল শুরু না হলেও এভাবে সড়ক দখল করে গাড়ি রাখা হলে ভবিষ্যতে যানজট বাড়ার আশঙ্কা রয়েছে। সড়কে এমন বিশৃঙ্খলার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাত 10টা, রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশের সড়কের এমন দৃশ্য দীর্ঘদিনের। কোথাও নেই শৃঙ্খলা, নির্দিষ্ট জায়গায় পার্কিং এর বদলে সড়ক দখল করে রাখা হয়েছে বাস ট্রাক। করোনা পরিস্থিতিতে গাড়ি চলাচল করলেও বন্ধ হয়নি এমন নৈরাজ্য। সড়কের জায়গা দখল করে অবৈধ পার্কিং এর কারণে বেড়েছে জনদুর্ভোগ। এমন অব্যবস্থাপনায় বিরক্ত যাত্রী পথচারীরা। তবে চালকেরা বলছেন পর্যাপ্ত জায়গার অভাবের কথা। পকেটে থাকে, অনেক কিছু টাকা পয়সা থাকে, অনেক সময় অনেক চিন্তা কিনতে হতে পারে। এইভাবে দুই সাইডে গাড়িগুলো রাখলে মাঝখান দিয়ে যতটুকু জায়গা এতটুকু জায়গা নিয়ে আসলে ওইভাবে চলাচল করাটা একটা সুবিধাজনক না। এই রাস্তায় গাড়িটাই কি পর্যন্ত রাখছে, আমরা যে একটা রিক্সা নিয়ে এখানে দিয়ে উঠবো, তারপর রিক্স হতেছে, এদিকে একটা গাড়ি আসলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, রাখার জায়গা নেই, এটা হচ্ছে মেইন। আর মহাখালী যে এগুলো গাড়ি ধরার কথা স্ট্যান্ডে, তার সৌদিক গাড়ি এই স্ট্যান্ডের নামে আছে। গুলিস্তান এলাকায় দিনের বেলাও চোখে পড়ছে এমন দৃশ্য। যাদের এসব নিয়ন্ত্রণ করার কথা তারাও নির্বিকার। বিআরটিএ বলছে সড়কে অবৈধভাবে পার্কিং এর সুযোগ নেই। আর মালিক সমিতির নেতারা বলছেন বাস টার্মিনালে জায়গা না থাকায় দেখা দিচ্ছে এমন সংকট। এই পরিমাণের সমস্ত অনিয়মের বিরুদ্ধে কিন্তু আমাদের সবসময় মোবাইল প্রোডাক্টের পুলিশের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। যথেষ্ট পরামর্শ দিয়ে প্যাকেট দিয়ে আমরা মোবাইল করবো। শুধু মহাখালীর একটা সমস্যা তো ইউরোপের কাজ করার জন্য এখন টার্মিনালে অনেক গাড়ি দাঁড়িয়ে রাখতে পার্কিং বন্ধে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। অহেতুকী বিশৃঙ্খলা যে দপ্তর পুলিশ বদ্ধভাবে এগুলিকে না দিয়ে সড়ক ব্যবস্থাপনার ঘেরে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নাইট কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাহলে আমরা সামাজিক নৈরাজ্যের একটি ভিডিও দেখলাম যে অবৈধভাবে পার্কিং করছে গাড়িগুলা রাস্তার উপরে, কি হচ্ছে যে যানজট সৃষ্টি হচ্ছে, কিন্তু সরাতে পারছে না। সরালে কি হচ্ছে, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলপূর্ণ কার্যক্রম তারা পরিচালিত করছে। আবার কি করছে যে যারা মানে ক্ষমতাবান তারা এভাবে কাজ করছে, তাদেরকে পুলিশ প্রশাসন কিংবা কোনো কিছু বলতে পারছে না। এভাবে সামাজিক নৈরাজ্য সৃষ্টি করছে। তাহলে সামাজিক নৈরাজ্য কি কারণে হয় আমরা দেখি। ফার্স্ট একটা কারণ হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। শিক্ষার্থীরা মূল্যবোধের অবক্ষয়ের জন্য কিন্তু সমাজে এত বিশৃঙ্খলপূর্ণ এত সমস্যা। আমাদের যদি মূল্যবোধ থাকে, যে মনের ভিতরে থাকে যে কোনটা অন্যায় কোনটা ন্যায়, ধর্মের পরে বিশ্বাস থাকে, তাহলে কেউ কিন্তু কোনো অন্যায় কাজ করতে পারে না। ফার্স্ট সামাজিক নৈরাজ্যের প্রধান কারণই হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। তারপর আমরা দেখি সামাজিক আইন শৃঙ্খলার অবনতি বা শিথিলতা ঘটলে। সামাজিক আইন সবার জন্য সমান, কিন্তু সাধারণত এখন আইন সবার জন্য সমান হচ্ছে না। এই জন্য এই আইন শৃঙ্খলার অবনতি ও শিথিলতা ঘটার কারণে মূল্যবোধের সামাজিক নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। এরপর আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কর্তৃক সাহায্য প্রার্থী ব্যক্তির
সাহায্যপ্রার্থী ব্যক্তির কি হচ্ছে প্রতি বৈষম্যমূলক আচরণ ও অবহেলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কর্তৃক সাহায্যপ্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ও অবহেলা। শিক্ষার্থীরা, আমি একটু আগে বলেছিলাম যে আইন সবার জন্য সমান, কিন্তু আইন কিন্তু এখন সবার জন্য সমান হচ্ছে না। দেখা গেল যে ক্ষমতাবান লোকেরা কোনো করলে, কোনো অন্যায় করলে সেখানে সেটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আবার সাহায্যের জন্য, আইনের জন্য সাহায্যের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে তারা অবহেলা প্রকাশ করছে, কারণ তারা কি করছে, তারা যাদের জোর আছে তাদের দিকেই তারা ধাবিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা আমাদের সামাজিক নৈরাজ্যের একটি কারণ হিসেবে আমরা দেখি। সমাজের সাংস্কৃতিক পরিপন্থী কর্মকাণ্ড এবং অপসংস্কৃতির অনুপ্রবেশ, মানে আমাদের যে সংস্কৃতি, আমাদের চলাফেরার আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, এই সংস্কৃতির বাইরে চলে গেছি আমরা। বাইরে যে কি হচ্ছে, এই যে বাইরের সংস্কৃতি আমাদের ভিতরে অনুপ্রবেশ করছে, এর ফলে অপসংস্কৃতির অনুপ্রবেশ করার পরে আমরা কি করছি, আমরা পাশ্চাত্য সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছি। এবং ঝুঁকে যাওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের যা সংস্কৃতি না সেই কাজগুলো করতে যাচ্ছি, এবং ফলে সমাজে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার সৃষ্টি হচ্ছে, যেটা সামাজিক নৈরাজ্যের একটি কারণ হিসাবে ধরা যায়। এরপরে আমরা দেখি রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্নীতি। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্নীতিও সামাজিক নৈরাজ্যের একটি কারণ হিসেবে ধরা যায়। এবারে আমরা দেখব মূল্যবোধ কি। আমরা দেখেছিলাম মূল্যবোধ কি। এর আগে আমরা মূল্যবোধ সম্পর্কে একটা ভিডিও ক্লিপ দেখব, যে কিভাবে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটে। এটা দেখার পরে আমরা মূল্যবোধ কি সেটা বিশ্লেষণ করব। বিশ্ব যখন কর্মের বিরুদ্ধে লড়ছে, তখন একদল আবার এটিকে কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে। এ সময় সবারই একটু বেশি মানবিক হওয়ার কথা, অথচ আত্মকেন্দ্রিকতা যেন ভর করে। বিশ্ব যখন কর্মের বিরুদ্ধে লড়ছে, তখন একদল আবার এটিকে কাজে লাগিয়ে ফায়দা নিচ্ছে। এ সময় সবারই একটু বেশি মানবিক হওয়ার কথা, অথচ আত্মকেন্দ্রিকতা যেন ভর করেছে বহু মানুষের মধ্যে। উপেক্ষিত থেকে যাচ্ছে মানবিকতা। সমাজবিজ্ঞানীরা বলছেন, যন্ত্রনির্ভর সমাজে ক্রমশ অনুভূতিগুলো যেন হোতা হয়ে যাচ্ছে। মানবিকতার পরিবর্তে সমাজ হয়ে পড়ছে অনেকটাই অমানবিক। রিপোর্ট করছেন হাসান জামিল। আমার বাসার বাড়িওয়ালা বলছিল, করোনার কারণে টাঙ্গাইলে জঙ্গলের মধ্যে এক মাকে ফেলে রেখে চলে যায়। এখানে আমরা দেখলাম যে মূল্যবোধের অবক্ষয় কিভাবে ঘটছে। আমরা করোনার কারণে যে আমাদের ভিতরে যে বিশ্ব যখন অস্থিতি একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখনই আমাদের কি হচ্ছে, মূল্যবোধের অবক্ষয় ঘটেছে কিভাবে সেটা আমরা শুনেছি। যে মূল্যবোধের অবক্ষয় এভাবে ঘটেছে, মাকে করোনার সন্দেহে মাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে যাচ্ছে, তারপর স্বামী স্ত্রীকে ফেলে রেখে যাচ্ছে, স্ত্রী স্বামীকে ফেলে রেখে যাচ্ছে। এভাবে মূল্যবোধের মানুষের ভিতরে অবক্ষয় ঘটেছে। তাহলে এখন আমরা দেখব যে মূল্যবোধ কি। আমরা দেখব যে মূল্যবোধ কি। মূল্যবোধ হচ্ছে সেই সব ধ্যান ধারণা বা বিশ্বাস যা কি হচ্ছে, সেই সব ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার আচরণ এবং কার্যকলাপের পরিপ্রেক্ষিতে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ তাকে বলা হয় যে হচ্ছে মানুষের আচার আচরণ, তারপর হচ্ছে বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প, এগুলো কি পরোক্ষভাবে, প্রত্যক্ষ না, পরোক্ষভাবে ভিতর থেকে নিয়ন্ত্রণ করে, তাকেই আমরা সমষ্টিগতভাবে মূল্যবোধ বলে থাকি। এখন সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ধারণা কোনগুলো হলে আমরা দেখব যে এগুলো সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। যে বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ, মায়া, মমতা ইত্যাদি, এসব মূল্যবোধের অবক্ষয় বা অবনতি মূল্যবোধের অবক্ষয় বলা হয়। এগুলোর অবনতি ঘটলে কি হচ্ছে, মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। যেমন আমাদের একজন বৃদ্ধ মানুষ, সে অসহায় হয়ে রাস্তা পার হতে পারছে না, আমরা তাকে না দেখে চলে যাচ্ছি, কিংবা আমার জায়গা দখল করছে, একটু ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে, অন্ধ মানুষ রাস্তা পার করে দিচ্ছে না। এই যে আমাদের ভিতরে মূল্যবোধের অবক্ষয়গুলো ঘটছে। আর শিশু অত্যাচার, তো এটা তো বলাই বাহুল্য যে সব সময় শিশু নির্যাতন ঘটছে।
করছে, এই কাজগুলো হচ্ছে আমাদের মূল্যবোধের অবক্ষয়। এখন আমরা এই মূল্যবোধের অবক্ষয়ের আমরা কিছু ছবি দেখছি এখানে। এখানে দেখো বই খাতা বাদ দিয়ে কি হচ্ছে, নেশা দ্রব্য গ্রহণ করছে। দেখো রাস্তার একজন রিক্সাওয়ালা কোনো কারণে ভাড়া নিয়ে কোথাও কোনো হয়তো মনোমালিন্য হয়েছে, তারা রিক্সা উল্টে দিচ্ছে। তারপর কি হচ্ছে দেখো বিভিন্ন ধরনের যে নারীর প্রতি যে হামলাগুলো হচ্ছে, যেগুলো ভিতরের থেকে ধর্মীয় কিংবা মূল্যবোধের যদি আমাদের ভিতরে যদি আমাদের মূল্যবোধটা থাকতো, তাহলে এ ধরনের কোনো ঘটনা কিন্তু আমাদের ভিতরে ঘটতো না। মূল্যবোধ ও নৈরাজ্যের অবক্ষয়ের গৃহীত পদক্ষেপ, আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এই মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে? আমরা কিভাবে আমাদের কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি? ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে, সমাজকে শক্ত করে করতে হবে এবং যে অপরাধ করবে সেই অপরাধের কঠোর শাস্তি প্রদান করতে হবে, সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। তারপরে কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বচ্ছতা গতিশীলতা আনতে হবে, স্বচ্ছ হবে। আইন শৃঙ্খলা যে প্রতিষ্ঠানগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বচ্ছ হতে হবে। ধনী দরিদ্র, ছোট বড়, বিধর্মী, ধর্মীয় মানে বিভিন্ন ধর্মের লোকেদের, জাতিগোষ্ঠীর লোকেদের সাথে সমান আইনের দৃষ্টিতে সবাই সমান হবে, এরকম আচরণ আনতে হবে এবং আইনের গতিশীলতা বাড়াতে হবে। তারপরে কি করতে হবে, ন্যায় বিচার প্রাতিষ্ঠানিক কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে। প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এগুলো স্বচ্ছতা আনতে হবে। তারপরে কি হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন করতে হবে এবং কি করতে হবে, দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে কর্মক্ষেত্রে জবাবদিহিতা করতে হবে। দুর্নীতি করা যাবে না, স্বজনপ্রীতি করা যাবে। নিজের ভাইপো ওকে একটু বেশি দিলাম, ওকে চাকরিটা করিয়ে দিলাম, নিজের মামার জন্য ভাগনার জন্য এটা কাজ করলাম, এরকম করা যাবে না। যে যোগ্য তাকে সেই যোগ্যতা দিতে হবে এবং ঘুষ বন্ধ করে দিতে হবে। এই কাজগুলো করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের দৃষ্টিতে সকলের সমান, আইনের যে শাসন আছে এই শাসন প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক মূল্যবোধের কিংবা নৈরাজ্য অবক্ষয়ের এই গৃহীত পদক্ষেপগুলো, এরকম অনেকগুলো গৃহীত পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি। শিক্ষার্থীরা, তাহলে আজকের আমরা একটি যে করলাম, আজকের আমরা যে ক্লাসটা করলাম, যে সামাজিক মূল্যবোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা যে ক্লাসটি আজকে আমি তোমাদেরকে নিলাম, এই ক্লাসে থেকে তোমরা যে প্রশ্নের অ্যান্সার করতে পারবে সেটা আমি বলেছি। তোমরা আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং এই ক্লাসের সাথে সাথে তোমরা বইটাও একটু পড়লে এইখান থেকে সাধারণত একটা সৃজনশীল কোশ্চেন প্রত্যেক বছরে কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তোমরা একটা বাড়ির কাজ নাও, সেটা হচ্ছে তোমার আশেপাশে যে সামাজিক, তোমার গ্রামে কিংবা তোমার সমাজের আশেপাশে যে সামাজিক মূল্যবোধ কিংবা নৈরাজ্য হয়েছে, এইটার রোধে তোমরা কি তোমাদের যে বয়সী ছেলে মেয়েরা, তোমরা বন্ধু বান্ধব আছো, তোমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারো, এটা নিয়ে একটি রচনা টাইপের লিখবে। পরিশেষে সকল শিক্ষার্থীর সুস্থতা কামনা করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এখনকার মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।